আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও যারা আছো। শুনতে পাচ্ছ কিনা একটু জানাও সবাই। ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে সেকেন্ড পেপার শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে থেকে ফার্স্ট পেপার শুরু হচ্ছে। তো ফার্স্ট পেপার জার্নিটা একটু কঠিন হবে, কারণ ফার্স্ট পেপারে কিন্তু তোমাকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। প্রতিটা ক্লাস আমার সাথে লাইভে করে ফেলবা, তো এটাই তোমাদের জন্য মঙ্গলকর হবে সবচেয়ে বেশি। লাইভে করে ফেললে তোমার আর বোঝাটা থাকবে না, দেখা যাবে আমার সাথে তোমার কনফিডেন্সটা কী হবে, গ্রো আপ হবে। সো চল আমরা শুরু করি, দশম অধ্যায় শুরু করছি। কেমন? আমরা একটু পেছন দিক থেকে শুরু করতেছি এটা, যেহেতু তোমরা অনেকে তোমাদের টেস্ট পেপারে টেস্ট এক্সামের শেষের দিকে চ্যাপ্টারগুলো থাকতে পারে, কেমন? সো যার কারণে আমরা একটু শেষের দিক থেকে শুরু করতেছি আর কি। আচ্ছা, এটার পরে আমরা নবোদয় পড়বো, একজন বছর নবোদয় পড়ার জন্য নো প্রবলেম, আমরা নবোদয় পড়বো, এটার পরে পড়বো, সমস্যা নেই। সো চলো আমরা শুরু করি। দেখো, এই অধ্যায়ে আমরা আলোচনা করব মানি এবং ব্যাংক সম্পর্কে, অর্থাৎ মুদ্রা এবং ব্যাংক সম্পর্কে আলোচনা করব। মানে দুইটা সেগমেন্টে ভাগ করা অধ্যায়টা, একটা হচ্ছে মুদ্রা অংশ, একটা হচ্ছে ব্যাংক অংশ। সো মুদ্রা অংশ দিয়ে আমরা শুরু করব, যেহেতু প্রথম অংশ এটা। প্রথমে আমরা কথা বলি মুদ্রা কাকে বলে, যেটাকে আমরা বলে থাকি অর্থ বা মুদ্রা। এই অর্থ বা মুদ্রা বলতে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যা কিছু বিনিময়ের মাধ্যম। কিসের মাধ্যম বলো? বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে আমরা অর্থ বা মুদ্রা বলে থাকি। কি বলছে? যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে আমরা কি বলছি? অর্থ বা মুদ্রা বলছি। সো এখানে বিষয়টা হচ্ছে, আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করো যে একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে আমরা কোনো কিছুর বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তোমরা সবাই জানো যে আদিকালে যখন মানুষ গুহায় বাস করত, তখন কিন্তু মানুষ কি করতো? প্রথম দিকে হচ্ছে পশু শিকার করত, এরপর আস্তে আস্তে চাষাবাদ করা শুরু করেছে। তারা দেখা গেলো যে বিভিন্ন চাষবাস করতো, পণ্যদ্রব্য কি করতো? চাষবাস করতো, দ্রব্য সামগ্রী চাষবাস করতো আর কি। আমাদেরকে অলিভিয়া বলেছে বই পাইনি এখনো। তুমি কখন অর্ডার করেছো ভাইয়া বইটা? এখন বলো তো একটু। আচ্ছা, তো কি বলছিলাম? আমরা আদিকালে গুহায় বাস করতাম, এবং সেই গুহায় এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে কি করছি? পশু শিকার করছি। পশু শিকার করার পরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের চাষবাস শুরু হয়েছে। আর যখন চাষবাস হয়েছে, তখন দেখা যেত এমন একটা বিষয় যে তোমার কেউ একজন মনে করো, ভালো করে শোনো, কেউ একজন মনে করো যে আলু উৎপাদন করলো, আলু। আর মনে করো কেউ একজন হচ্ছে ধান উৎপাদন করেছে, ধান। এখন সেই সময় যেটা দেখা যেত যে যে আলু উৎপাদন করছে, সে মনে করো মিস্টার এ আলু উৎপাদন করেছে, মিস্টার বি হচ্ছে ধান উৎপাদন করেছে। তো মিস্টার এ আলু উৎপাদন করে তার যে প্রয়োজন, সেই প্রয়োজনটুকু রেখে, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশটা সে কি করতো? আরেকজনকে অন্য একটা পণ্যের বিনিময়ে দিয়ে দিত। যেমন তো এখানে মিস্টার এ আলুর 1 কেজি আলু, মনে করো এখান থেকে সে 1 কেজি আলু ধান যে উৎপাদন করছে তাকে দিয়ে দিচ্ছে, এবং তার কাছ থেকে সে কি করছে? তার কাছ থেকে সে 1 কেজি কি নিয়ে নিল? ধান নিয়ে নিল। এটাকে বলা হয় বার্টার সিস্টেম, অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া। সো এই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথাটা তখন ছিল, আগে ছিল আর কি, এখন সেটা নাই। এখন আমরা অনেক সময় দেখতে পাই, যেমন তোমরা দেখবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে, তবে সেম দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি। যেমন তোমাদেরকে আমরা বলতে পারি যে অনেক সময় আমাদের পাশের বাসার মনে করো যে আন্টি, সো তোমরা কি করো যে এক বাটি কি আগে বেশি হইতো, এখন তেমন একটা হয় না, গ্রাম অঞ্চলে বেশি হয়। সো হঠাৎ করে মেহমান আসছে, সো তুমি বলো যে আমাকে করেন যে 1 কাপ চিনি দেন, চা বানাবো। সো আমি যখন কিনবো তখন আপনাকে 1 কাপ চিনি দিয়ে দিব, এই জিনিসটা আর কি। কেমন? সেটাকে আমরা বলি বার্টার সিস্টেম, পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া নেওয়া। সো এই বার্টার সিস্টেমটা তখন ছিল। তবে এই সিস্টেমের মধ্যে একটু কি ছিল? সমস্যা ছিল, বা বিনিময় প্রথার মধ্যে একটু সমস্যা ছিল। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, মনে করো আলু যে দিয়ে দিচ্ছে 1 কেজি, এবং সেটা বিনিময়ে 1 কেজি ধান নিচ্ছে। আলুর ভ্যালু আর ধানের ভ্যালু কি সেম?
না। এখন তো আমরা বুঝতে পারতেছি, যেমন তো আলুর কেজি হচ্ছে 40 টাকা, ধানের কেজি হচ্ছে 20 টাকা, আমরা বুঝতে পারতেছি, কিন্তু তখন তো টাকা ছিল না। তখন তারা এটা বুঝতো যে হ্যাঁ আলুটা একটু দামি জিনিস আর ধানটা একটু কি কম দামি জিনিস, কিন্তু তারা এটা মানে বুঝতে পারতো। বাট এই যে এই বার্তার মধ্যে তাহলে তারা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে বা এই সমস্যাটা বুঝতে পেরেছে যে একজন কম দামের জিনিস মানে বেশি দামের জিনিস দিয়ে কম দামের জিনিস নিচ্ছে, বা কম দামের জিনিস দিয়ে কি বেশি দামের জিনিস পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার একটা সমস্যা। এই সমস্যাটার সমাধান হিসেবে মাঝখানে যেটা এসেছে সেটা হচ্ছে অর্থ বা মুদ্রা। শুরুর দিকে অর্থ বা মুদ্রা ছিল না, শুরুর দিকে ছিল এরকম যে কিছু নুড়ি পাথর বা দামি পাথর যেগুলো কম পাওয়া যেত, এবং আস্তে আস্তে সেখান থেকে কয়েন, তারপর টাকা, এখন যে কাগজের টাকা, এরপর এখন কার্ড, এরপর এখন মোবাইল ব্যাংকিং, বা তোমার জাস্ট একটা পিন মনে রাখতে হচ্ছে, জাস্ট হাতের ইশারায় তুমি কি করতে পারতেছো, ট্রান্সফার করে ফেলতে পারতেছো টাকা পয়সা। সো এটাকে আমরা বলি বিনিময়ের মাধ্যম। কিসের মাধ্যম বলো? বিনিময়ের মাধ্যম হিসেবে যেটা ব্যবহার হয়। এই যে একটা পণ্যের বিনিময়ে একটা পণ্য ব্যবহার না করে আমরা এখানে মাধ্যম হিসেবে মাঝখানে টাকাকে ব্যবহার করি। সঞ্চয়ের বাহন, সঞ্চয়ের বাহন মানে হচ্ছে যেটা আমরা সাধারণত যেটার মাধ্যমে আমরা সঞ্চয় করি। সঞ্চয় আমরা এমন জিনিস করি যেগুলো ভ্যালু তেমন একটা ফ্ল্যাকচুয়েট বা ওঠানামা করে না। যেমন আমরা বলতে পারি যে টাকার মূল্য তেমন একটা পরিবর্তন হয় না। টাকার মূল্য তখনই পরিবর্তন হয় যখন মুদ্রাস্ফীতি হবে, তাই না? জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন টাকার ভ্যালু বাড়তে পারে বা টাকার ভ্যালু কমতে পারে। সো এমনি স্বাভাবিকভাবে তেমন একটা টাকার ভ্যালু কখনো পরিবর্তন হয় না, বিধায় আমরা টাকা কি করে সেভ করি। তোমরা কখনো শুনছো যে কেউ একজন মনে করো যে এক ট্রাক মনে করো যে কি করছে, সে হচ্ছে টমেটো সঞ্চয় করছে, এক ট্রাক সে ফুল সঞ্চয় করছে? দেখছো কখনো? করে না কিন্তু। কেন? কারণ এটা পচে যাবে, তারপর এটার মূল্য ফ্লাকচুয়েট করতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। কিন্তু মানুষ টাকা সঞ্চয় করে, কারণ টাকার ভ্যালু তেমন একটা ওঠানামা করে না। আরেকটা যেমন ধরো মানুষ স্বর্ণ সঞ্চয় করতে পারে, কেমন? এগুলো সঞ্চয় করে থাকে যেগুলো মূল্য তেমন একটা কি হয় না, পরিবর্তন হয় না, এবং যেগুলো অপচনশীল বা পচবে না বা নষ্ট হবে না এরকম। মূল্যের পরিমাপক, অর্থাৎ কোনো একটা জিনিস যখন আমরা মূল্যায়ন করি তখন আমরা সাধারণত টাকায় মূল্যায়ন করি, মানে অর্থে মূল্যায়ন করি। আমরা বলি যে এই জিনিসের মূল্য এত টাকা, আমরা বলি কলমটার মূল্য 50 টাকা, ক্যামেরার মূল্য 10,000 টাকা, এরকম আমরা বলি। তার মানে যখন একটা কোনো জিনিসকে মূল্যায়ন করি তখন আমরা টাকায় মূল্যায়ন করি। কিসে মূল্যায়ন করি বলো? টাকায় মূল্যায়ন করি। তো এটাকে আমরা বলছি যে অর্থ বা মুদ্রা, অর্থাৎ যা কিছু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে আমরা কি বলি? অর্থ বা মুদ্রা বলে থাকি। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে অর্থ বা মুদ্রা বুঝতে পেরেছো কিনা। অর্থ বা মুদ্রা বলতে কাকে বলে বা অর্থ বা মুদ্রা কাকে বলে সেটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। আপনাদের পেজে মেসেজ দিয়েছিলাম, ওটা কত দিয়েছিলেন? সিলেটের কুরিয়ার সার্ভিস এও কল দিছিলাম, আপনাদের পেজ থেকে বলা হয়েছে বই হয়তো ব্যাগ চলে গেছে। আমি বলছি যে আবার ডেলিভারি চার্জ দিব কি না, ওনারা কিছু বলেন না। না, ডেলিভারি চার্জ দিতে হবে না অলিভিয়া। যদি আপনি যদি বইটা কি করেন যে তুমি যদি বইটা যখন গেছে তোমাকে হয়তো কল দিছে বা মেসেজ দিছে, তুমি যদি সেটা রিসিভ না করো তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে বইটা আবার কি আসবে? ব্যাক আসবে, কেমন? সো বইটা যদি ব্যাক আসে তাহলে সেক্ষেত্রে আমরা আবার সেটা কি করবো? আবার সেটাকে সেল করবো, মানে তোমার কাছে আবার পাঠিয়ে দিব। তুমি কখন অর্ডার করেছো সেটা একটু বলো। 29 ডিসেম্বর। আচ্ছা, তাহলে তো বেশি দিন হয় নাই। না না, অনেক আগে করছো তুমি। ওই দিনে মনে হয় ক্লাসে আমাকে বলছো, তাই না? আচ্ছা, তুমি একটু আবার যোগাযোগ করবা, আমাদের নাম্বারে আবার একটা কল দিবা, সরাসরি কল দিয়ে বলবা তোমার প্রবলেমটা, কল দিয়ে বলবা। যদি কল SMS না দেয় তাহলে তুমি আবার আমাদের অফিসের সাথে যোগাযোগ করবা, কুরিয়ার অফিসের সাথে আবার একটু কথা বলবা, চকবাজারের সাথে কথা বলবা। চকবাজার যেটা কুরিয়ার অফিসে তোমাকে দিয়েছে, নাম্বার দিয়েছে, সেটার সাথে একটু কথা বলবা। মানে তোমার নাম্বারে কোনো কুরিয়ার পার্সেল গেছিল হয়েছে কিনা আর কি। ভাইয়া ম্যাথগুলো একটু আর্লি স্টার্ট, ভাইয়া শোনো, ম্যাথগুলো আর্লি স্টার্ট করবো, বাট তুমি যদি তাড়াহুড়া করো তাহলে তো হবে না। আমি যদি জাস্ট মাঝখান দিয়ে পড়াই দিই, তো তোমার পড়াটা কমপ্লিট তো হবে না। হবে? আমি চাইলে তো একটা জাস্ট এই চ্যাপ্টার পুরোটা একটা ক্লাস নিলে হয়ে যাবে, আমি জানি সেটা। কিন্তু একটা ক্লাস নিয়ে তুমি যে বেসিক বিষয়টা বা যে এই পুরো চ্যাপ্টারের সম্পূর্ণ বিষয়টা তুমি সেটা বুঝবা না। একটু কষ্ট হলে কি করতে হবে? সম্পূর্ণ ক্লাসগুলো একটু করবা, সেটাই তোমার জন্য বেটার হবে, কেমন? উপরে সবাই পারে, কিন্তু বেসিক কাদের কি থাকে না, সবার স্ট্রং থাকে না।
আচ্ছা সিলেট বলছে আসে নাই, আসলে জানাবে। তুমি আবার একবার চকবাজার বলবা, ওনাদের কল দিবা, বলবা যে আমাদের এখানে আসে নাই, আপনারা একটু দেখেন এটা কোথায় আছে, কেমন পার্সেলটা কোথায় আসে জিজ্ঞেস করলে বলে দিবে। আচ্ছা এরপরে চলে আসি আমরা, এরপরে এখানে আছে হচ্ছে বাজার হচ্ছে এখানে বাজার হচ্ছে আমাদের, এরপরে বাজারের কার্যাবলী আছে। বাজারকে আমরা বাজারে যে বাজার বলছি, দেখছো উল্টা পাল্টা কথা বলতেছে, আমার মুখ দিয়ে বাজার চলে আসতেছে। অর্থের কার্যাবলী, অর্থের কার্যাবলী হচ্ছে 3 প্রকার। একটাকে আমরা বলি বাণিজ্যিক কার্যাবলী, 2 নম্বর হচ্ছে সামাজিক কার্যাবলী, 3 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। অর্থাৎ অর্থ বা মুদ্রার কার্যাবলী হচ্ছে এখানে 3টা আছে। আমরা প্রথমটা নিয়ে কথা বলি, তাহলে অর্থ বা মুদ্রার কার্যাবলী কয়টি? 3টি। 1 নম্বর বাণিজ্যিক কার্যাবলী কি? প্রথমে বলছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, স্থগিত লেনদেনের মান, সঞ্চিত বাহন, সঞ্চয়ের বাহন, মূল্য স্থানান্তরের বাহন, ঋণের ভিত্তি, তারল্যের মান। আমি একটু প্রথম থেকে বলি। বলছে বাণিজ্যিক কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি যে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, 2টা দ্রব্যের বিনিময় হিসেবে মাঝখানে অর্থ কাজ করে। মূল্যের পরিমাপক, এটাও পড়ছি একটু আগে, অনেকটাকে আমরা মূল্যায়ন করতে গেলে সেক্ষেত্রে আমরা অর্থ দ্বারা পরিমাপ করে থাকি। 3 নম্বর হচ্ছে স্থগিত লেনদেনের মান, এটা একটু বোঝাই। যদি আমরা কোন একটা লেনদেনকে স্থগিত করি কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেক্ষেত্রে আমরা টাকায় কনভার্ট করে স্থগিত করি। যেমন মনে করো তুমি হচ্ছে দোকানে গেছো, মুদির দোকানে গেছো, যাওয়ার পর তুমি সেখান থেকে 2 কেজি চাল নিয়েছো, 2 কেজি কি চাল নিয়েছো। সো 2 কেজি চালের দাম মনে করো যে 100 টাকা, 100 টাকা। তো এখন সে মনে করো তোমার পরিচিত, তোমার কাছে এখন টাকা নেই, তুমি বলছো যে আমি 100 টাকা আপনাকে পরে দিব। 2 দিন পরে এসে তুমি সেই 2 কেজি চাল তাকে ফেরত দিচ্ছ, তাকে বলছো যে আমি আপনাকে চাল নিয়ে গেছি, চাল নেন, ফেরত নিয়ে নেন, আমি চাল এটা কি করবো না, যে চালটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আবার সে কি চাল নিবে? সে কিন্তু নিবে না, সে বলবে আপনার কাছ থেকে আমি 100 টাকা পাচ্ছি। কত টাকা পাচ্ছি? 100 টাকা, আপনি আমাকে 100 টাকা দিলে হবে। আর যখন সে লিখে রাখতেছে তখন কিন্তু সে লিখে না যে সে তোমার কাছ থেকে 2 কেজি চাল পাবে, সে লিখে না। সে কি লিখে? সে লিখে তোমার কাছ থেকে সে 100 টাকা পাবে। মানে ফিউচার যখন আমরা কোনো একটা লেনদেনকে স্থগিত করি কোনো একটা ফিউচারের কাজ করার জন্য, তখন আমরা সেটাকে টাকায় কনভার্ট করে বলি যে এত টাকা আপনার থেকে পাচ্ছি, এত টাকা আপনি আমার কাছ থেকে পাচ্ছেন, এইভাবে করে। এরপর জানা হচ্ছে সঞ্চয়ের বাহন, অর্থাৎ আমরা যখন সঞ্চয় করি সেই সঞ্চয় ক্ষেত্রে আমরা অর্থকে ব্যবহার করে থাকি, যেটা আমি একটু আগে বলছি শুরুতেই। তারপর হচ্ছে মূল্য স্থানান্তরের বাহন। মূল্য স্থানান্তরের বাহন মানে হচ্ছে কোনো একটা দ্রব্যকে আমরা যদি মূল্য স্থানান্তর করতে চাই এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জিনিস থেকে অন্য জিনিসে, তখন আমরা টাকায় কনভার্ট করে করি। যেমন তোমার মনে করো বাংলাদেশে একটা খুব সুন্দর একটা বাড়ি আছে, এই যে একটা তোমার বাড়ি। এখন তুমি এই বাড়িটা কি করবা? তুমি হচ্ছে এই বাড়িটা তুমি চলে যাচ্ছ মনে করো আমেরিকাতে, তুমি চাচ্ছ যে এই বাড়িটা তুমি কি করে দেবা? তুমি বিক্রি করে দেবা, বিক্রি করে দিয়ে তুমি আমেরিকা চলে যাবা, সরি এই বাড়িটা তুমি নিয়ে যাবে আমেরিকাতে। এখন তুমি চাইলে কিন্তু এই বাড়িটা নিয়ে যেতে পারবে না, তুমি কি করতে হবে? তোমাকে এই বাড়িটা তোমাকে এখানে বিক্রি করতে হবে, টাকা কনভার্ট করবে, সেই টাকা তুমি নিয়ে যাবে, সেখানে গিয়ে তুমি একটা বাড়ি কিনবা। তার মানে যখন একটা সম্পদ থাকে সেটাকে যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মূল্য স্থানান্তর করি বা এক জিনিস থেকে কোনো জায়গায় কনভার্ট করতে চাই, তখন আমরা আগে সেটাকে টাকায় কনভার্ট করি, তারপর সেটাকে আমরা অন্য সম্পদে কনভার্ট করতে পারি। তো বলা হয় মূল্য স্থানান্তরের বাহন হিসেবে অর্থ ব্যবহৃত হয়। ঋণের ভিত্তি, যখন আমরা ঋণ দিই বা ঋণ নিই, তখন আমরা বলি আপনাকে এত টাকা আমি ঋণ দিচ্ছি, এত টাকা ঋণ পাচ্ছি, টাকায় কনভার্ট করে বলি আপনাকে এত টাকা পাচ্ছি, এত টাকা দিচ্ছি, এরকম। 7 নম্বর হচ্ছে তারল্যের মান। তারল্যের মান মানে কি জানো? তারল্যের মান হচ্ছে বলা হয় যে যেই সম্পদটা অন্য সম্পদে যত বেশি সহজে রূপান্তর করা যায় সেটা তারল্যতা তত বেশি। তো বলা হচ্ছে অর্থ বা মুদ্রা, এই যে আমরা অর্থ বা মুদ্রা বলছি, এই অর্থ বা মুদ্রার তারল্যতা সবচেয়ে বেশি। কেন অর্থ বা মুদ্রার তারল্যতা সবচেয়ে বেশি? কেন? কারণ অর্থ বা মুদ্রা দ্বারা তুমি অন্য সম্পদে খুব ইজিলি ট্রান্সফার করতে পারবা। যেমন তুমি অর্থ আছে, তুমি জাস্ট 1 সেকেন্ডে তুমি কোনো একটা পণ্য কিনে ফেলতে পারবা। সো বলা হয় অর্থ বা মুদ্রা হচ্ছে সবচেয়ে তরল সম্পদ, তাই এটাকে তারল্যের মান হিসেবে কাউন্ট করা হয়। যেমন আমি যদি বলি তোমাকে এই কলমের তারল্যতা বেশি হবে নাকি বলতো এই স্মার্ট বোর্ডের তারল্যতা বেশি হবে, বলো। দেখো যে জিনিসটা যত তাড়াতাড়ি টাকায় কনভার্ট করা যায়, যেটা তারল্যতার মান আমরা টাকা দ্বারা কনভার্ট বলতেছি, মানে টাকা কনভার্ট করতে পারাটাকে কি বলা হচ্ছে, সেই জিনিসটা তত বেশি তারল্যতা হবে। সো তারল্যের মান বলতে আমরা টাকাকে ইউজ করতেছি, মানে তারল্যের মান হিসেবে টাকাকে আমরা বলতেছি, টাকা কনভার্ট করতে পারাকে আমরা বলি তারল্যতা, যেটা যত তাড়াতাড়ি করা যাবে। বলো এই কলমের তারল্যতা বেশি নাকি স্মার্ট বোর্ডের তারল্যতা বেশি? কোনটা তাড়াতাড়ি টাকা কনভার্ট করা যাবে? হৃদয় বলেছে ভাই আমাদের প্রথম পত্র কিভাবে শেষ করব? আমরা তো প্রথম পত্রে পড়তেছি হৃদয়,
আমরা প্রথম পত্র দশম অধ্যায় পড়তেছি, আমরা সেকেন্ড পেপার অলরেডি শেষ করে ফেলেছি। আমরা না স্মার্ট বোর্ডে তারলতা বেশি না, স্মার্ট বোর্ডের দাম বেশি বলতে পারো, বাট তারলতা বেশি না। কারণ স্মার্ট বোর্ড আমি যদি এখন বিক্রি করতে টাকা কনভার্ট করতে যাই আমার অনেক সময় লাগবে, এটার জন্য আমার কাস্টমার কি করতে হবে, খুঁজতে হবে, অনেক ঝামেলা। কিন্তু কলমটা জাস্ট আমি তো বললাম যে এই কলমটা আমি বিক্রি করবো, ঠিক আছে, এটা আনোয়ার স্যার লিখছে এই কলম দিয়ে। সো তোমরা কেউ কি নিবা, 100 টাকা লাগবে, কেউ নিবা কিনা বলো। খুব ইজিলি কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো টাকায় এই কলমটা, তাই না? কিন্তু স্মার্ট বোর্ডকে পারবো না। এরপর চলে আসি, তাহলে এখানে আমরা তারল্যের মান সম্পর্কে বলছি, অর্থাৎ অর্থই কনভার্ট করতে পারাটাকে আমরা বলি সেই সম্পদের তারল্যতা তত বেশি। তো তারল্যের মান হিসেবে আমরা কি করি, টাকাকে কনভার্ট টাকাকে আমরা ইউজ করে থাকি। তো তাই বলা হচ্ছে তারল্যের মান। এরপর আসো 2 নম্বর হচ্ছে অর্থের সামাজিক কার্যাবলী। দেখো বলছে সমাজের সামাজিক মর্যাদা এবং নিশ্চয়তার প্রতীক অর্থ। যার টাকা যত বেশি, তার দেখবে যে তার মর্যাদা তত বেশি, সামাজিক মর্যাদা। তাকে সবাই সম্মান করছে, তাকে সবাই বসতে দিচ্ছে, তাকে সবাই উঠতে বসতে কি করতেছে, সালাম করতেছে, তাই না? এটাকে বলা হয় টাকার সামাজিক মর্যাদা। আবার নিশ্চয়তার প্রতীক, অর্থাৎ তোমার যদি টাকা পয়সা বেশি হয়, তোমার একটা সেফ, তুমি একটা কি থাকবে, তোমার নিশ্চিত থাকবে, বা তোমার ফিউচারটা একদম সেফ হবে, নিশ্চয়তার প্রতীক হবে যদি তোমার কি থাকে, টাকা পয়সা থাকে। এরপর হচ্ছে সামাজিক সম্পর্ক রক্ষা হয়। অনেক সময় দেখা যায় যে তোমার টাকা পয়সার কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেমন মনে করো যে তোমার বন্ধু, তো তোমার বন্ধু তোমার কাছে একটা কি করলো, যে একটা ধার চাইলো, বললো যে আমাকে এত টাকা দাও। তোমার কাছে টাকা আছে, তুমি সেটা তাকে দাও নাই মনে করো, সে অথবা সে মনে করছো তুমি টাকা দিবা কিন্তু তুমি দাও নাই, তার মানে সেক্ষেত্রে কি হয়েছে যে সে তোমার ধারটা দিচ্ছে না। তো ধার না দেওয়ার মানে কি হয়েছে, যে তোমার সাথে তার সম্পর্কটা কি হচ্ছে, বিচ্ছিন্ন হতে পারে। অথবা মনে করো তোমার একটা দূর সম্পর্কে আত্মীয়, তার মেয়ের বিয়ে দিবে বা মেয়ের বিয়ে, তোমার কাছ থেকে এক্সপেকটেশন করতেছে, তুমি তাকে হেল্প করবে, বাট তুমি করতে পারো না, তাহলে দেখা যাবে সে একটু মনক্ষুণ্ণ হবে। এর ফলে দেখা যায় যে সামাজিক সম্পর্ক রক্ষা হয় না। যেমন মনে করো তোমার বান্ধবীর বিয়ে বা বন্ধুর বিয়ে, এখন তোমাকে দাওয়াত দিচ্ছে, তুমি বন্ধুর বিয়ে বান্ধবীর বিয়েতে ঘুরতে গেছো, মানে দাওয়াত খাইতে গেছো, বিয়ে খাইতে গেছো, কিন্তু কোনো গিফট নিয়ে যাও নাই। তাহলে যদিও বন্ধু বলবো যে বন্ধুর সমস্যা নাই, গিফট আনাস নাই, আবার ভালো হয়েছে, খুশি হয়েছি, বা তুই আসছিস সেটাই সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা বলবে, কিন্তু মনে মনে একটু হলে কি পাবে, একটু হলেও কষ্ট পাবে। দ্বিতীয়বার বিয়ে করার সময় কিন্তু তোমাকে আর দাওয়াত দিবে না, ঠিক আছে। ভাই বইটা আজকে অর্ডার করলে কখন পাবো? বইটা আজকে অর্ডার করলে তুমি হচ্ছে 3-4 দিনের মধ্যে আশা করছি তোমার হাতে পেয়ে যাবে, বরিশালে। এই চ্যাপ্টারে কি ম্যাথ আছে? হ্যাঁ ম্যাথ আছে, কিন্তু আজকে আমরা ম্যাথ পড়বো না, ম্যাথ আছে, এই চ্যাপ্টার ম্যাথ আছে। আচ্ছা এরপরে চলে আসি আমরা, এরপরে হচ্ছে আমাদের রয়েছে লাস্ট, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। অর্থাৎ অর্থের মনস্তাত্ত্বিক একটা কাজ আছে। যেমন টাকা পয়সা থাকলে আমাদের মন অনেক ভালো থাকে, মানে কেউ যদি এসে গালিও দেয়, মনে হয় যে না, সে মনে হয় আমাকে আমার সুনাম করছে, আমার মনে হয় গুণগান গাইছে, কারণ টাকা আছে পকেটে, সব কিছু শান্তি লাগবে। কিন্তু যখন টাকা পয়সা থাকে না, বিশেষ করে ছেলেদের, তখন দুনিয়াদারি সব অন্ধকার হয়ে যায়, কেমন? সো টাকা পয়সা থাকলে মনোবল বা মনের মন থাকে উৎফুল্ল, মন থাকে মনোবল বাড়িয়ে দেয়, তোমাকে অনেক বেশি মনোবল বাড়িয়ে দিবে টাকা পয়সা আর কি। সো সেজন্য টাকা পয়সার একটা মনস্তাত্ত্বিক কার্যাবলীও রয়েছে। স্যার আমাদের বইতে 2010 সালের শিল্পনীতি নেই। 2010 সালের শিল্পনীতি পড়ার দরকার নেই, 2016 সাল এবং 2022 সাল ছিল মনে হয়, না 2022 সাল, এটা একটু ভালো করবা। আচ্ছা চলো এরপরে যাই আমরা। সো পড়লাম আমরা অর্থের কার্যাবলীগুলো, এখানে এগুলো সম্পর্কে ডিটেলসে নিচে আছে, একটু দেখবা, তোমরা পড়ে দেখবা। সো এরপর আসো অর্থের গুরুত্ব। সো এটাও সেম অর্থের কার্যাবলীর মতোই, যেমন উৎপাদনের ক্ষেত্রে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিনিময়ের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, কেমন, তারপর হচ্ছে মূল্যের পরিমাপকের ক্ষেত্রে, তারপর হচ্ছে সঞ্চয় সুবিধার ক্ষেত্রে, ঋণের সুবিধার ক্ষেত্রে, মূল্যের স্থানান্তরের বাহনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ ব্যবহৃত হয়ে থাকে বা এটার গুরুত্ব রয়েছে। আচ্ছা এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে বিহিত মুদ্রা বা বিহিত অর্থ কাকে বলে সেটা একটু দেখবো, কেমন।
তো বিহিত অর্থ মানে কি? বিহিত অর্থ আর অর্থের মধ্যে একই অর্থ ব্যবহৃত হয় বা একই অর্থ তুমি লিখতে পারো, বাট একটু স্লাইটলি তুমি চেঞ্জ করে লিখলে তোমার জন্য ভালো হয়। সেটা হচ্ছে সরকার কর্তৃক বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান দ্বারা যেই মুদ্রা ইস্যু করা হয় তাকে আমরা বলি বিহিত মুদ্রা। অর্থাৎ সরকার কর্তৃক বা সরকার কর্তৃক কোনো অনুমোদিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক যদি কোনো নোট ইস্যু করা হয় সেটাকে আমরা বলে থাকি বিহিত মুদ্রা। এই বিহিত মুদ্রাটা দুই প্রকার হয়ে থাকে, একটু ভালো করে শোনো সবাই। বিহিত মুদ্রা কয় প্রকার হয়? দুই প্রকার। একটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। তাহলে কি বলছে আমি? বিহিত মুদ্রা হয় দুই প্রকার। আমি একটু লিখে দিই এখানে, বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা হয়ে থাকে দুই প্রকার। একটাকে আমরা বলি সসীম বিহিত মুদ্রা, কেমন, যেটাকে আমরা বলি সীমিত বিহিত মুদ্রা বা সসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা বা সীমিত বিহিত মুদ্রা, আর হচ্ছে অসীম বিহিত মুদ্রা বা সীমাহীন বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। দেখো এই যে প্রথমে যেটা আছে সসীম বিহিত মুদ্রা, এই সসীম বিহিত মুদ্রাটা সাধারণত হচ্ছে যেটাকে আমরা বলে থাকি তোমার সরকারি নোট। কি নোট বলো? সরকারি নোট। অর্থাৎ এগুলো সাধারণত সরকার কর্তৃক অনুমোদিত হয়, সরকারি নোট বলা হয় এগুলোকে। আটটা নাম্বার কি? আর এটাকে বলা হয় ব্যাংক নোট। অসীম বিহিত মুদ্রাকে আমরা কি বলি? ব্যাংক নোট বলি, ব্যাংক নোট। তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে তোমাদের কাছে কি টাকা আছে? কারো কাছে? আজকের ক্লাস মিস দিলে কি প্রবলেম হবে? তোমার যদি পরীক্ষা হয়ে থাকে কালকে, তাহলে তুমি ইংলিশ পড়ো, সমস্যা নেই। আজকের ক্লাসটা তুমি আগামীকালকে ইংলিশ ক্লাস দিয়ে এসে করে নিবা আর কি, সমস্যা নাই। তো পরের অংশটুকু তুমি সেখানে করবা। তোমাদের কাছে যদি টাকা পয়সা আছে, কারো কাছে টাকা পয়সা থাকলে একটু বের করো। দেখো মনে করো যে আমার কাছে এখানে যদি আমার কাছে ছোট টাকা নাই, এই মেনলি হচ্ছে এখানে দুই ধরনের টাকা আমাদের এখানে আছে। যেমন আমার কাছে একটা 1000 টাকা আছে, একটা এটা না, এটাতে ইয়া নেই, এটা বাংলাদেশ ব্যাংকেরই। তোমাদের কাছে 2 টাকার নোট আছে কিনা দেখো কারো কাছে 2 টাকার নোট, কেমন? যদি আমার কাছে 2 টাকার নোট নাই, তোমাকে দেখাতে পারতেছি না তোমাদেরকে, থাকলে দেখাতে পারতাম, বাট অন্যগুলো আছে নোট। হ্যাঁ দেখো তোমাদেরকে দেখায়। তো এখানে এই 2 ধরনের নোট টাকা, এই যে এখানে যে নোটটা আছে এই নোটটাকে আমরা বলে থাকি ব্যাংক নোট। কেন? কারণ এখানে উপরে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক। কি লেখা থাকে? বাংলাদেশ ব্যাংক লেখা থাকে। আর নিচে হচ্ছে লেখা থাকবে গভর্নরের স্বাক্ষর। গভর্নর হচ্ছে এখানে লিখছে ফজলে কবির, গভর্নরের স্বাক্ষর থাকবে। আর আরেকটা টাকা আছে যেটা হচ্ছে যেমন 2 টাকার নোট, তুমি যদি খুলে বের করো, তোমার কাছে যদি থাকে 2 টাকার নোট, সেখানে দেখো সেখানে কিন্তু এখানে উপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক লেখা নাই, সেখানে কিন্তু লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কেমন? আর নিচে হচ্ছে তোমার অর্থ সচিবের বা সিনিয়র অর্থ সচিব বা সহ অর্থ সচিবের স্বাক্ষর থাকবে। মানে এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা হয় টাকাটা, যেটাকে আমরা বলে থাকি ব্যাংক সরকারি নোট। কি নোট বলো? সরকারি নোট। তাহলে কি বলছি? নোট 2 ধরনের হয়। একটা হচ্ছে সরকারি নোট, যেটা সরকার কর্তৃক ইস্যু করা হয়, যেখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে এবং হচ্ছে এটা অর্থ সচিবের স্বাক্ষর থাকে, সেটাকে আমরা বলি সরকারি নোট। এরকম সরকারি নোট হচ্ছে বাংলাদেশে কি কি আছে? 1 টাকা, 2 টাকা, কেমন, 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন। তবে কিছু কিছু 5 টাকার নোটের মধ্যে কি থাকতে পারে? তোমার সসীম থাকতে পারে। তবে একটু বলি, সেটা হচ্ছে অসীম বিহিত মুদ্রার মধ্যে কি আছে? অসীম বিহিত মুদ্রা আছে হচ্ছে আমার 5 টাকার নোট হইলে সেগুলো 5 টাকার, আচ্ছা 5 টাকাটা নাই লিখি, 10 টাকা থেকে শুরু করি। 10, 20, 50, 100, 200, 500, 1000। তার মানে টোটাল নোট সংখ্যা কয়টা বাংলাদেশে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা নোট আছে বাংলাদেশে, 10 ধরনের নোট। তার মধ্যে প্রথম 3টা 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, সেগুলো হচ্ছে আমাদের সসীম বিহিত মুদ্রা। নোটের মধ্যে নোট যদি হয় সেটা হচ্ছে সাধারণত অসীম হয়ে থাকে, বাট কিছু কিছু নোট আবার সসীম হয়ে থাকে। তো সেটা এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হইতে হবে। এই ক্ষেত্রে 5 টাকা নিয়ে একটু ঝামেলা আছে। তো আমি তাহলে আনসার করবো কিভাবে যদি পরীক্ষা আসে? কোনটি সসীম বিহিত মুদ্রা? কি বলতে বলো? কোনটি সসীম বিহিত মুদ্রা? আনসার দিচ্ছে আমাদের 1 নম্বরে অপশন দিচ্ছে এরকম যে 5 টাকা নোট, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তাহলে আনসার করতে হবে কোনটি সসীম বিহিত মুদ্রা। তাহলে আনসার করবো 5 টাকার নোট হইলো বা 5 টাকা হইলে সেটা আনসার হবে।
কিন্তু আবার আনসার করছে এরকম যে কোনটি সুসীমিত মুদ্রা, এখানে 5 টাকার কয়েন দিছে 1 নম্বরে, 2 নম্বরে দিছে হচ্ছে জাস্ট 5 টাকা দিছে 2 নম্বরে, 2 নম্বর আমাদের দিল 5 টাকার নোট 5 টাকা, তারপর হচ্ছে দিলে এরপর হচ্ছে 10 টাকা দিছে 20 টাকা দিছে, তাহলে সেক্ষেত্রে আনসার করবো আমরা 5 টাকার কয়েন। অর্থাৎ যখন কয়েনটা থাকবে অপশনে তখন তুমি কয়েন আনসার করবে সুসীমিত মুদ্রা, কয়েন না থাকলে তুমি হচ্ছে জাস্ট 5 টাকা লিখবা। আবার পরীক্ষায় আসতে পারে যে মনে করো যে কোনটি অসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রার মধ্যে তোমার দিয়ে দিছে কি বল 1 টাকা 2 টাকা 5 টাকার নোট 5 টাকার কয়েন, তাহলে কোনটা হবে? আমরা বলবো 5 টাকার নোট যেটা সেটা। কেমন বুঝতে পারছি আমার কথা বুঝতে পারছি ভাই? আমি কি শুধু ইজি ইকোনমিক্স বইটা পড়বো নাকি মেইন বইটা পড়বো? শোনো, ইজি ইকোনমিক্স বইটা আগে পড়বা, বইটা পড়ে যদি কোনো জিনিস নাও বোঝা, বা এখানে অনেক জিনিস আছে শর্টকাটে আছে, শর্টকাট মানে হচ্ছে ডিটেলস অনেক কিছু নাই। যেমন ধরো তোমার একটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমি জাস্ট সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেকগুলো শুধু পয়েন্ট দিয়ে দিয়েছি, কোনো পয়েন্টের ব্যাখ্যা দিই নেই, অনেকগুলোতে দিয়েছি। তো যেগুলো পয়েন্টের ব্যাখ্যা নেই সেটা তুমি কি করবা, বই সহজে দেবে, যে যদি তুমি না বোঝো। আর বুঝতে পারলে তোমার এতটুকু এনাফ, আমি বলছি এখানে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন হচ্ছে সুসীমিত মুদ্রা, আর 5 টাকার নোট সাধারণত অসীমিত মুদ্রা হয়। বাট আমাদের অপশন যদি এরকম হয় যে বলছে কোনটি সসীমিত মুদ্রা, কি বলছে বলো, কোনটি সসীমিত মুদ্রা, সেখানের মধ্যে দিছে এরকম শুধুমাত্র 5 টাকা দিয়েছে। কোনটি সসীমিত মুদ্রা জিজ্ঞেস করছে, তাহলে দিছে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা। তাহলে বলো, তুমি বলো আমাকে কোনটি সসীমিত মুদ্রা হবে? যদিও 5 টাকাটা অনেক সময় অসীম হয়ে থাকে, বাট এখানে যদি অপশনের ভিত্তিতে এগুলো তো কোনোভাবে সসীম হবে না, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার হবে সসীম বিহিত মুদ্রা হবে 5 টাকা, এটা বলছিলাম। তাহলে আমরা কি বুঝতে পেরেছি সসীম বিহিত মুদ্রা অসীম বিহিত মুদ্রা এই দুটোকে আমরা বুঝতে পেরেছি? একটু বলো তো। আচ্ছা, এরপর এখানে আছে ঋণ আমানত বা আমানত সম্পর্কে কথা বলা হয়েছে। সো চলো আমরা এটা একটু দেখি। এখানে দেখো, আমানত হচ্ছে আসলে মেইনলি আমানত হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। আমরা যখন ব্যাংকে টাকা রাখি সেটা 3টা অ্যাকাউন্টের মাধ্যমে বা 3 ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা রাখি। একটাকে আমরা বলি চলতি আমানত, আরটাকে আমরা বলি সঞ্চয় আমানত, আরটাকে আমরা বলি স্থায়ী আমানত। আচ্ছা, এই 3টা আগে বলে ফেলি, তারপর উপরে 2টা আছে প্রত্যক্ষ পরোক্ষ আমানত, সেটা কি সেটা একটু পরে বলবো। আগে এই 3টা শোনো। চলতি আমানত মানে কি শোনো, আমরা সাধারণত ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্টটা খুলি সেটাকে বলা হয় সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট। তোমাদের যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, তোমরা অ্যাকাউন্ট খুলে ফেলবা। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তোমার টাকা জমানোর একটা যে হ্যাবিট, টাকা জমানোর যে পসিবিলিটি সেটা বাড়বে, বা তুমি আস্তে আস্তে ব্যাংকের ব্যবস্থা সম্পর্কে জানতে পারবা, ব্যাংকে এভাবে হিসাব করতে হয়, ব্যাংক সম্পর্কে তোমার কি পারবে যে ভীতি, সেই ভীতি দূর হয়ে যাবে। তোমরা সবাই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টাকা পয়সা তেমন একটা প্রয়োজন হয় না। তুমি যদি 1000 টাকা চাও, 1000 টাকা তুমি ব্যাংক অ্যাকাউন্ট, 500 টাকা চাইলে 500 টাকা তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবা। কেমন? সো কি বলছি, স্থায়ী হিসাব আমরা সঞ্চয় হিসাব আমরা সাধারণত খুলে থাকি। তুমি যদি ব্যাংকে যাও, এখন ব্যাংকে যাওয়ার সাথে সাথে তুমি যদি জিজ্ঞেস করো যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, সাধারণত ব্যাংক বলবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন। সো এই 3 ধরনের অ্যাকাউন্ট থাকে, চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং কি স্থায়ী হিসাব। সাধারণত ব্যাংকগুলো জিজ্ঞেস করে না এখন, কারণ বেশিরভাগ হচ্ছে চলতি হিসাব খোলা হয় সাধারণ পাবলিকরা। আর হচ্ছে যারা ব্যবসায়ী তারা সাধারণত চলতি হিসাব খোলে, সঞ্চয় হিসাব খোলে না। আমি একটু বলি, বিষয়গুলো বলি। চলতি হিসাব মানে হচ্ছে এমন একটা হিসাব যে হিসাবে তুমি ডেইলি যতবার ইচ্ছা ততবার টাকা জমা রাখতে পারবা, ডেইলি যতবার ইচ্ছা ততবার টাকা তুলতে পারবা, এটাকে আমরা বলি চলতি হিসাব। সঞ্চয় হিসাব, এই হিসাবের মধ্যে তেমন একটা ইন্টারেস্ট দেওয়া হয় না, কারণ এগুলো সাধারণত ব্যবসায়ী করে থাকে। তারা শুধুমাত্র টাকা ট্রানজাকশনের জন্য কি করে থাকে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যাংক হিসাব করে থাকে, যেটাকে আমরা চলতি হিসাব বলি। এটার উপর তেমন একটা ইন্টারেস্ট দেওয়া হয় না, টাকা যে জমা থাকে সেটার উপর একদম কম দেওয়া হয়। সঞ্চয় হিসাব, এটা ক্ষেত্রে হচ্ছে তুমি যতবার ইচ্ছা ততবার সপ্তাহে তুমি টাকা জমা রাখতে পারবা, কিন্তু উত্তোলন করতে পারবা সপ্তাহে সর্বোচ্চ 2 বার। যদিও এখন এটা একটু শিথিল হয়েছে, তুমি এখন ইচ্ছে করলে অনেকবার যত ইচ্ছা তত তুলতে পারবা। যেমন এটিএম বুথের মাধ্যমে তুমি যদি তুলো, মানে কার্ড দিয়ে তুমি ইচ্ছে মতো কি করতে পারবা, যখন ইচ্ছে তখন টাকা তুলতে পারবা। কেমন? সো সেজন্য এখন এটা একটা লিমিট থাকে যদিও সেখানে, যে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত তুলতে পারবা একটা কার্ড দিয়ে। সো কিছু কার্ড আছে যেগুলোতে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়, কিছু কার্ড আছে যেমন যে 20,000 টাকা 50,000 টাকা পর্যন্ত তোলা যায়, এরকম থাকে। সো
স্থায়ী আমানত তাহলে সরি সঞ্চয় হিসাব বলতেছি কাকে, যেখানে তুমি মেইন বিষয়টা হচ্ছে এরকম যতবার ইচ্ছে ততবার তুমি সপ্তাহে টাকা জমা রাখতে পারবে আর টাকা উত্তোলন করতে পারবে সর্বোচ্চ 2 বার সপ্তাহে, সেটাকে আমরা বলি সঞ্চয় হিসাব। এটাতে কিছু ইন্টারেস্ট দেওয়া হয় বা সামান্য পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হয়। অন্যদিকে সঞ্চয় হিসাব যদি বলি এক্ষেত্রে স্থায়ী হিসাব যদি বলি, স্থায়ী হিসাবের ক্ষেত্রে হচ্ছে আচ্ছা একটু বলি, এগুলো তুমি ইচ্ছে করলে টাকা জমা রাখতে পারবে, ইচ্ছে করলে না রাখলেও কোনো সমস্যা নাই, আস্তে আস্তে রাখতে পারবা, যখন টাকা আসবে তখন রাখবে। সঞ্চয় স্থায়ী হিসাবের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট তোমার কাছে টাকা আছে, মনে করো তুমি একটা পেনশন পাইছো বা তোমার একটা কোনো খাত থেকে একটা টাকা আসছে, মনে করো 10 লাখ টাকা আসছে, তুমি চাচ্ছ এই 10 লাখ টাকাটা তুমি ব্যাংকে জমা রাখবা একটা ফিক্সড ডিপোজিট করে, মানে ফিক্সড স্থায়ী হিসাব করে, যেখান থেকে তুমি একটা নির্দিষ্ট হারে কি পাবা, প্রফিট পাবা বা সুদ পাবা। তো এটাকে বলা হয় স্থায়ী আমানত। অর্থাৎ তুমি যদি এখানে টাকাটা রাখো, মনে তুমি 10 লক্ষ টাকা রাখবা 5 বছরের জন্য, তাহলে তোমাকে ইন্টারেস্ট বেশি দিবে। তুমি যদি 5 বছরের মধ্যে যেহেতু টাকাটা তুলবা না, ব্যাংক এটা অন্য জায়গায় ইউজ করতে পারবে, তো ব্যাংক এখানে একটু বেশি টাকা পয়সা পায়, যার কারণে হচ্ছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে একটু মুনাফা বেশি দেওয়া হয় বা ইন্টারেস্ট বেশি দেওয়া হয়। এটার ক্ষেত্রে দেওয়া হয় না ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে মোটামুটি ইন্টারেস্ট দেওয়া হয়, এটার ক্ষেত্রে বেশি ইন্টারেস্ট দেওয়া হয়, যেহেতু এই টাকাটা তারা নিশ্চিতভাবে অন্য জায়গায় ইউজ করতে পারে ব্যাংক। তবে এখানে একটা কথা আছে, এই স্থায়ী হিসাবে বা যেটাকে আমরা ফিক্সড অ্যাকাউন্ট বলছি বা ফিক্সড ডিপোজিট বলছি, এটাতে মনে করো তুমি 10 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখছো, তুমি কিন্তু 5 বছর আগে এই টাকাটা তুলতে পারবে না, তুমি 5 বছর পরে এই টাকাটা তুলতে পারবা। তবে এখানে একটা কথা আছে, সবসময় যে তুলতে পারবে না এমন কিন্তু না, তুমি তুলে ফেলতে পারবা চাইলে, বাট তুমি যদি তুলে ফেলো তাহলে তোমাকে যে ইন্টারেস্টটা দেওয়ার কথা ছিল সেই ইন্টারেস্টটা তোমাকে দিবে না। আমার কথা বুঝছি? তাহলে কি বলছি, তোমাকে যে ইন্টারেস্টটা দেওয়ার কথা ছিল সেই ইন্টারেস্টটা তোমাকে দিবে না। অর্থাৎ তুমি মনে করো 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার বিনিময়ে 5 বছর রাখলে তোমাকে 12 লক্ষ টাকা দেওয়ার কথা 5 বছর পরে, তুমি এখন তুলে ফেলছো মাঝখান দিয়ে টাকাটা, তাহলে কিন্তু তোমাকে ইন্টারেস্ট নাও দিতে পারে আবার দিতেও পারে। বিষয়টা বলি কখন দেয় কখন দেয় না। যেমন তো তুমি মনে করো রাখছো, রেখে তুমি 6 মাস পর বলতেছো যে আমি 10 লক্ষ টাকা রাখছি 6 মাস আগে, আমার টাকাটা লাগতেছে, আপনারা আমাকে টাকা দিয়ে দেন, তখন তোমাকে শুধুমাত্র মূল টাকা দেবে, ফেরত দেবে, তোমাকেই দিবে না, ইন্টারেস্ট দিবে না। আর মনে করো তুমি 4 বছর পর্যন্ত রাখছো, 5 বছর জায়গায় 4 বছর রাখছো, 4 বছর পরে গিয়ে তোমার কোনো কারণে টাকাটা আরেক বছর রাখতে পারতেছো না, তোমার এমার্জেন্সি হয়ে গেছে, তখন তুমি নিয়ে ফেলছো, সেক্ষেত্রে হয়তো তোমাকে ব্যাংক কিছু পরিমাণে ইন্টারেস্ট দিতে পারে। তবে এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে, কোন ব্যাংক কীভাবে দিবে সেটার উপর ডিপেন্ড করে। ভাই আমার আছে কিন্তু টাকা না, সবাই তোমরা যারা আছো সবাই একটা একটা অ্যাকাউন্ট খুলে রাখবা, টাকা থাকুক না থাকুক, অন্ততপক্ষে তোমরা ব্যাংক সম্পর্কে জানতে পারবা বা তোমাদের ফিউচারে টাকা জমানো বা কেমনে করে না করে সেই জিনিসটা তো অন্ততপক্ষে জানতে পারবা। এটা খোলা একদম সিম্পল, তুমি জাস্ট তোমার কি করবা, জাস্ট একটা ব্যাংকে যাবা, তোমার আশেপাশে যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে বলবা যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে দেন তোমাকে বলে দিবে কী কী রিকোয়ারমেন্ট লাগবে। যেমন তোমার যদি আইডি কার্ড থাকে তো তোমার আইডি কার্ড লাগবে, যদি আইডি কার্ড না থাকে তোমার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবা, তোমার হচ্ছে স্কুলে বা কলেজের তোমার কি দিয়ে আইডি কার্ড দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবা, যেটাতে কোনো খরচ লাগে না, একদম তুমি কম টাকায় 50 টাকা না 100 টাকায় মনে হয় খোলা যায়। সো তুমি ইচ্ছে করলে যত টাকা ইচ্ছে তত টাকা দিয়ে তুমি করতে পারবে, অ্যাকাউন্টও খুলতে পারবে এবং সেই অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্টে থাকবে, যে খুলবে সেই টাকাটা, ঠিক আছে? ওটা কোনো অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ নেবে না। তুমি যদি 500 টাকা জমা রাখতে চাও 500 টাকা দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলে সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা হবে। সো কেমনে করবে সেটা বলে দেবে। কোন ব্যাংক বেস্ট হবে, এখানে কোন ব্যাংক বেস্ট হবে এটার সব ব্যাংকই ভালো, কোন ব্যাংক বেস্ট হবে এরকম কোনো হিসাব নাই, যদিও মানে আমার এই হিসাব আমি হচ্ছে ইসলামী ব্যাংকে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই, অন্য ব্যাংকে তেমন একটা ট্রানজ্যাকশন থাকে না, হয় না, বাট অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো তোমার ইচ্ছা, তোমার যদি যেটা তোমার কাছাকাছি থাকবে সেটা সবচেয়ে ভালো, কারণ হচ্ছে তোমার কাছাকাছি থাকাটা বেশি প্রয়োজন ব্যাংক, কারণ তোমাকে যে কোনো সময় ব্যাংকে যাইতে হইতে পারে, যে কোনো সময় টাকা তুলতে বা অন্য কোনো কাজে, তোমার অ্যাক্সেসটা যদি ইজি হয় সেটা সবচেয়ে ভালো আর কি। তবে যে ইসলামী ব্যাংক আমরা বলতেছি সেই ইসলামী ব্যাংক যে আসলে ইসলামী ব্যাংক সেটা কিন্তু না, কেমন, তো বাধ্য হয়ে আমাদের রাখা আর কি। অ্যাকাউন্টে যদি ব্যালেন্স জিরো থাকে তাহলে তোমার অ্যাকাউন্ট কিছুদিন পর কি করে দিবে, আস্তে আস্তে বন্ধ করে দিবে। অনেকদিন পর্যন্ত যদি তুমি কি থাকো, ঘুমিয়ে থাকো, কোনো অ্যাকাউন্টে যদি ট্রানজেকশন না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর আর কি, আবার তোমাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা তাহলে আমরা বললাম আজকে যে স্থায়ী চলতি আমানত এবং স্থায়ী আমানত, সঞ্চয় আমানত বা স্থায়ী আমানত,
এছাড়াও দেখো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আরো দুই ধরনের আমানতের কথা বলছে, পরোক্ষ আমানত, প্রত্যক্ষ আমানত। আমি তোমাদের একটু বোঝাই পরোক্ষ আমানত কি, প্রত্যক্ষ আমানত কি। পরোক্ষ আমানত মানে হচ্ছে তুমি মনে করো ব্যাংকে এই যে হিসাবগুলো খুলছো, মনে করো একটা সঞ্চয় হিসাব খুলছো, এই সঞ্চয় হিসাব খুলে তাকে তুমি কি করছো, তাকে তুমি 1,000 টাকা জমা দিছো, বলছো যে এটা আমার অ্যাকাউন্টে জমা রাখেন 1,000 টাকা। এটাকে বলা হয় ব্যাংকের প্রত্যক্ষ আমানত, অর্থাৎ তুমি ব্যাংকে প্রত্যক্ষভাবে তুমি কি দিচ্ছ, ব্যাংকে একটা টাকা জমা রাখছো। আর এটা হচ্ছে পরোক্ষ আমানত, সে বিষয়টা একটু বোঝায়। পরোক্ষ আমানতটা কি? পরোক্ষ আমানত হচ্ছে তুমি ব্যাংকে টাকা জমা রাখবা না, তুমি অ্যাকচুয়ালি ব্যাংক থেকে লোন নিবা। তুমি না লিখে কি দিচ্ছ, একটা ব্যাংকে টাকা জমা রেখে কি হতেছে, তুমি ব্যাংকের কাছে গেছো, বলতেছো ভাই আমার একটা টাকা লাগবে, লোন লাগবে, আমার লোন দেন আপনি। তো ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে যদি সবকিছু দলিলপত্র ঠিকঠাক মতো করতে পারো, সব ঠিকঠাক হয়ে গেলে, জামানত রাখতে পারলে ব্যাংক তোমাকে একটা লোন দিবে। সেই টাকাটা মনে করো 1 লক্ষ টাকা নিয়েছে, সেই টাকাটা তোমাকে কিন্তু ব্যাংক সরাসরি দিবে না। তোমাকে ব্যাংক কি বলবে জানো? তোমাকে বলবে যে, ব্যাংক বলবে যে আপনি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলেন, সেই অ্যাকাউন্টে আমরা টাকাটা কি করে দিব, ট্রান্সফার করে দিব। তার মানে আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রত্যক্ষভাবে টাকাটা জমা রাখলে আমাদের অ্যাকাউন্টে, নিজস্ব অ্যাকাউন্টে জমা হয় টাকাটা। আর ঋণ নিলে সেক্ষেত্রেও কিন্তু, যদিও ঋণটা দিচ্ছেই ব্যাংক, কিন্তু এটা কিন্তু আবার কি হিসেবে জমা হচ্ছে, ব্যাংকের একটা অ্যাকাউন্টে কি হচ্ছে, এটা আমানত হিসেবে জমা হচ্ছে, যেটা আমরা বলি পরোক্ষ আমানত। যদি এটা আমি সরাসরি টাকাটা কিন্তু ব্যাংক কিন্তু সরাসরি টাকাটা মানুষের কাছ থেকে পায়নি, তাদের নিজেদেরই টাকা ব্যাংক, তারা নিজেরা শুধুমাত্র কি মানে মানুষকে সরাসরি না দিয়ে একটা অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে। এটার মাধ্যমে ব্যাংকের সুবিধা হয়, সুবিধা হচ্ছে ব্যাংকে যতই আমানত বাড়বে ততই ব্যাংকের কি হয়, টাকা বাড়ে। কারণ আমরা জানি যখনই ব্যাংকের টাকা আমানত বৃদ্ধি পাবে, তখনই দেখা যাবে যে তোমার তারা সেই আমানতের সবটুকু তারা কি করতে পারে, মানে সবটুকু মানুষ ব্যয় করে না। সাধারণত দেখা যায় যে কিছু কিছু অংশ রেখে দেয়, বা বলা যায় যে কিছু কিছু অংশ সে আস্তে আস্তে খরচ করে, সেই টাকাটা ব্যাংক আবার ইউজ করতে পারে। এটা হচ্ছে ব্যাংকের লাভ, যার কারণে হচ্ছে ব্যাংক সরাসরি টাকাটা দিয়ে দেয় না আর কি। বুঝতে পারছি আমরা? স্টুডেন্ট অ্যাকাউন্টে মনে হয় কত টাকা, আমি তো 200 টাকা নাকি 500 টাকা মনে হয় দিয়ে করা যায়। তুমি এমনি যে কোনো অ্যাকাউন্ট তুমি খুলতে পারবা, তুমি 500 টাকা যদি জমা রাখতে চাও তা রাখতে পারবা, এখন কোনো সমস্যা নেই। স্টুডেন্ট অ্যাকাউন্ট মনে হয় 100 টাকা না 200 টাকা লাগে মনে হয়, আমি ভুলে গেছিলাম। 100 টাকা 200 টাকা তো রাখবা না তুমি, মিনিমাম তো 500 টাকা 1000 টাকা রাখবা, তাই না? সো এইভাবে করে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে যা যা আলোচনা করছি একবার একটু বলে ফেলি। আমরা শুরুতে আলোচনা করছি অর্থ বা মুদ্রা কাকে বলে, এরপর অর্থ বা মুদ্রার কার্যাবলী, অর্থ বা মুদ্রার গুরুত্ব, এরপর বিহিত আমানত, বিহিত মুদ্রা, এরপর আমরা আলোচনা করছি আমানত বা ঋণ সম্পর্কে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অর্থের মূল্য, দাম স্তর এবং হচ্ছে এখান থেকে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন এবং হচ্ছে আমরা ম্যাথের দিকে আগাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। তো আজকে আমরা একটু পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের হচ্ছে মনে হয় আমি রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস নিই, তাই না? তো তোমাদের বৃহস্পতিবারে ক্লাসটা কি থাকবে, অফ থাকবে নেক্সট 4টা উইক। আমার পরীক্ষা চলতেছে, কেমন পরীক্ষা শুরু হচ্ছে 11 তারিখ থেকে। সো আমার পরীক্ষা হচ্ছে তোমার রবিবার হবে, তো রবিবার আমি এক্সাম দিয়ে এসে তোমাদের ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। তো রবিবার এবং হচ্ছে মঙ্গলবারের ক্লাস হবে, রবিবার মঙ্গলবার ক্লাস হবে। বৃহস্পতির ক্লাসটা বন্ধ থাকবে, কেমন বৃহস্পতির ক্লাসটা অফ থাকবে। ঠিক আছে, আপাতত তোমাদের এই 4 সপ্তাহ হচ্ছে 2টা করে ক্লাস হবে, তোমাদেরও এক্সাম চলবে। সো তোমরা এক্সামটা দিয়ে ফেলো, টেস্ট পরীক্ষা দিয়ে ফেলো, এরপরে আমরা আবার 3টা করে ক্লাস নেব। স্যার আপনাদের কোর্সে ক্লাস কি কি হয়? আমাদের কোর্সের তো অল সাবজেক্টের কোর্স আছে। আমাদের অল সাবজেক্টের কোর্স কিন্তু র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে 7 তারিখ থেকে। তোমরা যারা আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি নাই, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচে আসো, তোমাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্টও আছে। সেটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে 1300 টাকা ডিসকাউন্ট হচ্ছে। তোমরা 1499 টাকা না, তোমরা 1300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা গোল্ডেন র্যাপিড ব্যাচ। 24-এ যারা আছো, তোমরা তো সবাই 24-এ, তাই না? সো র্যাপিড ব্যাচে যারা অল সাবজেক্টের প্রিপারেশন দরকার এবং ফাইনাল মডেল টেস্ট, তারপর হচ্ছে একটা গোছানো প্রিপারেশন, টেস্ট পেপার সলভিং ক্লাস প্রয়োজন, তারা এই ব্যাচে ভর্তি হয়ে যাবে, র্যাপিড ব্যাচে 7 তারিখে, অর্থাৎ আগামী
আজকে 4 তারিখ, 7 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কোন কোন চ্যাপ্টার থেকে? ভাই আমি আগে সব শেষ করি, তখন আমি বলবো কোন কোন চ্যাপ্টার থেকে সহজে তোলা যায়। সবগুলো চ্যাপ্টারে সহজ, বাট তুমি পড়বা কোনটা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট আমি বলবো সব চ্যাপ্টারে পড়বা। এখন তোমার স্কিপ করা তো দরকার না, তুমি তো পরীক্ষার আগের মাসে না, তোমার এখন অনেক সময় আছে হাতে। সো তুমি তো পরীক্ষার আগের মাসে হলে বলতাম যে ঠিক আছে এই অধ্যায়গুলো পড়ো, কিন্তু তোমার হাতে এখন সময় আছে, হিউজ সময়। সো তুমি সবগুলো পড়তে পারবা। কেন শুধু শুধু নিজেকে সংকীর্ণ করতেছো, ছোট করতেছো? ছোট করে দেখবা যে A+ তুমি তুলতে পারবা না। পরোক্ষ আমানতটা বুঝি নাই। শোনো, প্রত্যক্ষ আমানত মানে হচ্ছে আমি সরাসরি ব্যাংকের কাছে যখন টাকা জমা দিই, সেটা হচ্ছে আমার ব্যাংকের জন্য প্রত্যক্ষ আমানত। আর পরোক্ষ আমানত হচ্ছে ব্যাংক থেকে মনে করো কেউ একজন ঋণ নিবে, তো ঋণ নিলে ব্যাংক কিন্তু সরাসরি টাকাটা ঋণ হিসেবে মানুষকে দিয়ে দেয় না, হাতে দেয় না। যেটা করে ব্যাংকে বলে যে আপনি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলেন, আমরা যে টাকাটা আপনাকে ঋণ হিসেবে দিচ্ছি সেটা ওই অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিব, সেই অ্যাকাউন্ট থেকে আপনি আস্তে আস্তে তুলবেন, বা সেই অ্যাকাউন্ট থেকে আপনি তুলবেন টাকাটা। তার মানে এটা যদিও আমার ঋণ, মানে ব্যাংকের ওটা নিজেদের ঋণ, কিন্তু সে আমানত হিসেবে ব্যবহার করছে সেটাকে আবারও, এটাকে বলা হয় পরোক্ষ আমানত। বেসিকটা অ্যাডভান্স পড়ানো হবে। হ্যাঁ, এই ব্যাচে আমরা বেসিকটা ক্লিয়ার করব, মানে র্যাপিড ব্যাচে। এরপর হচ্ছে টেস্ট পাস সলভ হবে, MCQ সিকিউ। এরপর হচ্ছে মডেল টেস্ট হবে, ফাইনাল মডেল টেস্ট হবে এই ব্যাচে। ফাইনাল মডেল টেস্ট মানে হচ্ছে সিকিউ MCQ দুইটাই হবে একসাথে। ভাই এই কোর্সে সিকিউ সলভ করানো হবে? হ্যাঁ, করাচ্ছি তো আমি। এবং আমাদের সপ্তম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়গুলো করেছি, এই অধ্যায়গুলো ইনশাল্লাহ করাবো। ঠিক আছে, এই ফার্স্ট পেপারগুলো বেশিরভাগ আমি দেখাই দিব তোমাদের কেমনে সিকিউ সলভ করবে। হ্যাঁ, যারা গোল্ডেন ব্যাচ নেয় তারাও করতে পারবে র্যাপিড ব্যাচ, কোনো ব্যাপার না, কারণ এখানে আমরা সবগুলো আবার পড়াবো। র্যাপিড ব্যাচ পুরোটাই আমরা আবার কি করবো, আবার প্রথম থেকে আমরা সব কিছু শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।